নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 31শে জানুয়ারি বুধবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন জর্ডানে মার্কিন সেনাদের ওপর ড্রোন হামলার ঘটনায় কিভাবে জবাব দেয়া হবে তা তিনি ঠিক করে ফেলেছেন। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক, জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে, অর্থাৎ প্রথমে বিশ্বের খবর, তারপর জাতীয় অর্থাৎ ভারতের খবর এবং সবশেষে আঞ্চলিক অর্থাৎ পশ্চিমবঙ্গের খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, ভিন্ন মতাবলম্বী ইরানি সাংবাদিকদের হত্যার পরিকল্পনা রয়েছে বলে লন্ডনের অভিযোগ নাকচ করে তেহরানে ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। ইসরায়েলি আগ্রাসনের শিকার গাজা উপত্যকায় আটক ইহুদিবাদী পণবন্দীদের ছেড়ে দেওয়ার জন্য 4টে শর্ত আরোপ করেছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন। তোশাখানা মামলায় ইমরান খান এবং তার স্ত্রীকে 14 বছরের কারাদণ্ড এবং 78,70,00,000 রুপি জরিমানা করেছে পাকিস্তানের একটা আদালত। ইসরায়েল 88,000 বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 7ই জানুয়ারি ভোট নামের সার্কাস দেখায় জনগণকে শাস্তি দিচ্ছে সরকার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কালো পতাকা মিছিল অবৈধ। নীতিশের ভরাডুবির দাবি করার পরে ভোট কুশলী প্রশান্ত কিশোর বলেছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে লোকসভা নির্বাচনে বিপুল জয় পেতে চলেছে এনডিএ। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটি বলেছে, আসল উদ্দেশ্য সাম্প্রদায়িক মেরুকরণের পরিস্থিতিকে আরও তীক্ষ্ণ করতেই সিএএ কে ব্যবহার করা হবে। রাম মন্দির উদ্বোধনের পরপরই উত্তরাখণ্ডের মাদ্রাসার সিলেবাসে বড় বদল, মাদ্রাসার নতুন পাঠ্যপুস্তকের নয়া সংযোজন রামকথা। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জর্ডানে মার্কিন সেনাদের ওপর ড্রোন হামলার ঘটনায় কিভাবে জবাব দেয়া হবে তা তিনি ঠিক করে ফেলেছেন। ইরান সমর্থিত জঙ্গিদের শাস্তি দিলে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কার মধ্যে এই কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত রবিবার জর্ডানের উত্তর পূর্বাঞ্চলে সিরিয়ার সীমান্তের কাছে মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন হামলায় 3 জন মার্কিন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 34 জন। এই হামলার জন্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। জর্ডানে মার্কিন বাহিনীর ওপর হামলার জবাব কি হবে তা নির্ধারণে গতকাল হোয়াইট হাউসে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন বাইডেন। এরপর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে এয়ারফোর্স ওয়ানে ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা হন তিনি। এদিন সাংবাদিকদের পক্ষ থেকে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল যে কিভাবে হামলার জবাব দেয়া হবে, সেই সিদ্ধান্ত তিনি কি নিয়েছেন। জবাবে বাইডেন বলেন, হ্যাঁ, তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। ভিন্ন মতাবলম্বী ইরানি সাংবাদিকদের হত্যার পরিকল্পনা রয়েছে বলে লন্ডনের অভিযোগ নাকচ করে দিয়ে তেহরানে ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। ইরান বিদেশে বসবাসরত ভিন্ন মতাবলম্বী ইরানি নাগরিকদের হত্যা করতে চায় বলে ব্রিটিশ সরকার যে অভিযোগ করেছে তা নাকচ করে দিয়েছে তেহরান। এমন ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করায় তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে। মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালকের দপ্তরে ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন সেরক্লিফকে ডেকে পাঠানো হয়। ইরানের 7 ব্যক্তি এবং একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে লন্ডন নিষেধাজ্ঞা আরোপ করার একদিন পরই তেহরান এই পদক্ষেপ নেয়। ব্রিটিশ সরকার দাবি করছে ওই সংস্থা এবং ব্যক্তিরা বিদেশে বসবাসরত ভিন্ন মতাবলম্বী ইরানি নাগরিকদের হত্যা করার পরিকল্পনা করছিলেন। ইসরায়েলি আগ্রাসনের শিকার গাজা উপত্যকায় আটক ইহুদিবাদী পণবন্দীদের ছেড়ে দেওয়ার জন্য 4টে শর্ত আরোপ করেছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন। আমেরিকা এবং তার মিত্ররা যখন একটা চুক্তির মাধ্যমে এই সব পণবন্দীকে উদ্ধার করতে মরিয়া হয়ে উঠেছে, তখন
জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা এইসব শর্তের কথা ঘোষণা করেছেন। গাজায় ইসরায়েল বিরোধী বেশ কয়েকটা প্রতিরোধ সংগঠন কাজ করছে এবং এগুলোর মধ্যে হামাসের পরেই ইসলামী জিহাদের অবস্থান। নাখালা মঙ্গলবার বলেছেন, তার সংগঠনের পক্ষ থেকে ঘোষিত 4টে প্রধান শর্ত অগ্রাহ্য করা হলে ইসরায়েলের সঙ্গে কোনো রকম চুক্তিতে যাবে না ইসলামী জিহাদ। তার ঘোষিত 4টে শর্ত হচ্ছে: গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, উপত্যকা থেকে সকল দখলদার সেনা প্রত্যাহার, গাজা পুনর্গঠনের নিশ্চয়তা প্রদান এবং ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষিত হয় এমন একটা রাজনৈতিক প্রক্রিয়া। পাকিস্তানে তোষাখানা মামলায় ইমরান খান এবং তাঁর স্ত্রীকে 14 বছরের কারাদণ্ড এবং 78 কোটি 70 লক্ষ রুপি জরিমানা করা হয়েছে। তোষাখানা মামলায় আজ বুধবার এই রায় দেওয়া হয়েছে। রায়ে একই সাথে ইমরান খানকে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে 10 বছরের নিষেধাজ্ঞাও দিয়েছে সেই আদালত। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বিশেষ আদালতে সাইফার মামলায়, রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস মামলায় ইমরান খানকে 10 বছরের কারাদণ্ড দেওয়ার ঠিক একদিন পরেই এই রায় ঘোষণা করা হলো। এই মামলায় তার সাথে দলের সিনিয়র নেতা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও একই মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে কূটনৈতিক কেবেলের অপব্যবহারের অভিযোগ আনা হয় তাদের দুজনের বিরুদ্ধে। ইসরায়েল 88,000 বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছে। ইসরায়েল গাজা নগরীর পশ্চিমের আশপাশের এলাকা ফাঁকা করতে নতুন আদেশ জারি করেছে। এই আদেশের আওতাভুক্ত এলাকার আশ্রয় কেন্দ্রগুলোয় 88,000 ফিলিস্তিনি বসবাস করে আসছিলেন। এই তথ্য জানিয়েছে রাষ্ট্রসংঘের মানবিক সংস্থা OCHA। আদেশের আওতাভুক্ত এলাকায় আল সাতি শরণার্থী শিবির রয়েছে। গত 7 অক্টোবরের আগে আদেশভুক্ত এলাকাটা প্রায় 3 লক্ষ ফিলিস্তিনের আবাসস্থল ছিল। OCHA গত সোমবার এই তথ্য জানায়। OCHA বলেছে, ইসরায়েলের নতুন আদেশের আওতাভুক্ত এলাকার আয়তন 12.43 বর্গ কিলোমিটার, যা গাজা উপত্যকার মোট এলাকার 3.4%। OCHA বলেছে, ইসরায়েল 1 ডিসেম্বর থেকে এলাকা ফাঁকা করার বিষয়ে সময়সীমা ঠিক করে আদেশ জারি শুরু করে। এরপর থেকে এখনো পর্যন্ত গাজা উপত্যকার প্রায় 41% এলাকা ইসরায়েলের এই ধরনের আদেশের আওতায় এসেছে। গাজা নগরী গাজা উপত্যকার উত্তরাঞ্চলে পড়েছে। গাজা নগরীর পশ্চিমের বাসিন্দাদের দক্ষিণে পালিয়ে যেতে বলেছে ইসরায়েল। তবে সাম্প্রতিককালে দিনগুলোয় অনেক ফিলিস্তিনি গাজার দক্ষিণাঞ্চলের প্রধান শহর খান ইউনিস ছেড়ে চলে গিয়েছেন। অন্যদিকে গাজার দক্ষিণাঞ্চলের আরেক শহর রাফা ইতিমধ্যে বিপজ্জনকভাবে জনাকীর্ণ হয়ে পড়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এই হামলায় 1140 জনের মতো নিহত হন। প্রায় 240 জনকে তারা আটক করে গাজায় নিয়ে যায়। জবাবে 7 অক্টোবর গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 7 জানুয়ারি ভোট নামের সার্কাস দেখায় জনগণকে শাস্তি দিচ্ছে সরকার। আবাসিক পর্যায়ে গ্যাসের প্রিপেইড মিটারের ভাড়া বৃদ্ধির সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এমনিতেই আবাসিক পর্যায়ে গ্যাসের সরবরাহ মারাত্মকভাবে অবনতি হয়েছে। বাসাবাড়িতে দিনে রাতে অধিকাংশ সময় গ্যাস থাকে না, অথচ অবৈধ সরকার নানা কৌশলে গ্যাস ব্যবহারকারী সাধারণ মানুষের কাছ থেকে টাকা শুষে নিচ্ছে। জনগণ প্রত্যাখ্যাত একদলীয় ডামি সংসদের প্রথম অধিবেশন শুরুর কয়েক ঘন্টা পরেই জানা গেল, আবাসিক পর্যায়ে গ্যাসের প্রিপেইড মিটার ভাড়া 100 টাকা থেকে বৃদ্ধি করে 200 টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মিটার চালানো এবং রক্ষণাবেক্ষণের ব্যয় সমন্বয় করতেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিটার ভাড়া 1 লাফে দ্বিগুণ বৃদ্ধি 7 জানুয়ারি নীরবে সার্কাস দেখার শাস্তি হিসাবে জনগণের ওপর ধার্য করা হয়েছে। গ্যাস সরবরাহ নিশ্চিত না করে সাধারণ মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলে মিটার ভাড়া দ্বিগুণ করা সরকারের গণশত্রু চরিত্রেরই বহিঃপ্রকাশ। আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সব কথা বলেছেন। রিজভী বলেছেন, জনগণকে বন্দুকের নলের মুখে দূরে ঠেলে ক্ষমতা দখলে রাখার একমাত্র লক্ষ্য গোটা দেশটাকে লুণ্ঠনের অভয়ারণ্য বানানো। এর ফলে দেশের সার্বিক পরিস্থিতি অরাজকতার কালো আঁধারে আচ্ছন্ন। ভয়াবহ ডলার সংকটের কারণে রপ্তানি প্রবৃদ্ধিতে ধস নেমেছে। তৈরি পোশাক এবং বস্ত্র খাতে
নগদ সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অবৈধ ডামি সরকার। এমনিতেই বায়ারদের কাছ থেকে পোশাকের অর্ডার অর্ধেকে নেমে এসেছে। এছাড়াও চামড়া, পাটজাত পণ্য, অ্যাগ্রো প্রসেসিং পণ্যে নগদ সহায়তা অনেক কমিয়ে দেওয়া হয়েছে। ফলে এই সমস্ত পণ্যের রপ্তানি চরমভাবে হ্রাস পাবে। তিনি বলেন, ভোটারবিহীন সরকার কখনোই জনকল্যাণমুখী হতে পারে না। এরা অবাধ লুণ্ঠনের যে নজির তৈরি করেছে তা পৃথিবীতে বিরল। বেপরোয়া দুর্নীতি আর মানবাধিকার লঙ্ঘনের সুযোগ দিয়ে এরা রাষ্ট্রের বিভিন্ন বাহিনী এবং সংস্থা গড়ে তুলেছে। এদেরকে দিয়েই প্রবল জনমতকে দমন করা হয়। অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের দাবির ওপর নামিয়ে আনা হয় এক ভয়াবহ রাষ্ট্রীয় সন্ত্রাস। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কালো পতাকা মিছিল অবৈধ। বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয় প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, পুলিশ অনুমতি দেয়নি, অনুমতি ছাড়া ফ্রি স্টাইল কর্মসূচি নেবার সুযোগ নেই। অনুমতি নিবে না আর রাস্তায় ফ্রি স্টাইল কর্মসূচি করবে, আমরা মেনে নিব, তা মনে করার কোনো কারণ নেই। ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেউ ত্রুটিপূর্ণ বলেনি, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রও বলেনি। নির্বাচনের ফলাফলের পর আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিস্টার পিটার হাস প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সর্বশেষ সংসদ অধিবেশনে মার্কিন রাষ্ট্রদূত প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন। সংসদের প্রথম অধিবেশনেও যুক্তরাষ্ট্রের উপস্থিতি লক্ষ্য করি। এর মানে কি দাঁড়ায়? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের নির্বাচন ত্রুটিপূর্ণ কেউ বলেনি, সবাই একসঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে। নীতিশের ভরাডুবির দাবি করার পরে ভোট কুশলী প্রশান্ত কিশোর বলেছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে লোকসভা নির্বাচনে বিপুল জয় পেতে চলেছে এনডিএ। সংবাদ মাধ্যম আজ তককে দেওয়া সাক্ষাৎকারে পিকে বলেছেন, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এবারের লোকসভা ভোটেও ক্লিন সুইপ, নিরঙ্কুশ জয়লাভ করবে। পশ্চিমবঙ্গে 2021 সালের বিধানসভা ভোটের পরই পরামর্শদাতার ভূমিকা থেকে সরে দাঁড়িয়েছিলেন প্রশান্ত কিশোর। আনুষ্ঠানিকভাবে আইপ্যাকের সঙ্গে যুক্ত থাকবেন না বলেও জানিয়ে দিয়েছিলেন তিনি। তবে তাঁর তৈরি সংস্থা আইপ্যাক তৃণমূলের পরামর্শদাতা হিসেবে রয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে পিকের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটি বলেছে, আসল উদ্দেশ্য সাম্প্রদায়িক মেরুকরণের পরিস্থিতিকে আরও তীক্ষ্ণ করতেই সিএএ কে ব্যবহার করা হবে। 2019 সালের ডিসেম্বরে পাশ হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ। 5 বছরেও আইন প্রয়োগের জন্য প্রয়োজনীয় বিধি তৈরি করেনি বিজেপি। 2024 লোকসভা নির্বাচনের মুখে বলা হচ্ছে 7 দিনে আনা হবে বিধি। আসল উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক মেরুকরণের পরিস্থিতিকে আরও তীক্ষ্ণ করতে সিএএ কে ব্যবহার করা হবে। কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর মঙ্গলবার বিবৃতিতে বিজেপির সিএএ প্রচারকে এই মর্মে আক্রমণ করেছে সিপিআইএম। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসও ভোটের আগে সিএএ নিয়ে ভয় দেখাতে নেমেছে। এদিন তিরুবন্তপুরমে ইএমএস একাডেমিতে সাংবাদিক সম্মেলনে সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, পূর্ব ভারতে এই কৌশল কাজে লাগাতে বাড়তি জোর দিচ্ছে বিজেপি, কারণ বহু মানুষ দেশভাগের পর উদ্বাস্তু হয়ে এসেছেন। এই পুরো বিষয়টাকে নতুন করে নাড়াচাড়া করা হবে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির লক্ষ্যেই। রাম মন্দির উদ্বোধনের পরপরই উত্তরাখণ্ডের মাদ্রাসার সিলেবাসে বড় বদল। মাদ্রাসার নতুন পাঠ্যপুস্তকের নয়া সংযোজন হচ্ছে রামকথা। রাম মন্দির উদ্বোধনের পরপরই বড় বদল। আসন্ন মার্চ থেকেই উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ড অনুমোদিত মাদ্রাসার নতুন পাঠ্যপুস্তকের নয়া সংযোজন হতে চলেছে রামকথা। অর্থাৎ এবার থেকে মাদ্রাসাতেও পড়ানো হবে রামের গল্প। দেরাদুনের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাদাব শামস জানিয়েছেন, আমরা চাই মাদ্রাসায় অধ্যয়নরত শিশুরা শ্রীরামকে চিনুক, শ্রীরামকে জানুক। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে ওয়াকফ বোর্ডের অধীনে মোট 117টা মাদ্রাসা রয়েছে এবং এই 117টা মাদ্রাসার মধ্যে দেরাদুন, হরিদ্বার, উধম সিং নগর এবং নৈনিতাল জেলার মাদ্রাসার পাঠ্যপুস্তকে সংযুক্ত করা হবে শ্রীরামের গল্প রামকথা। এই দিন শাদাব শামস আরও বলেছেন, মাদ্রাসা শিক্ষার্থীদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি রামের জীবন কাহিনীও শেখানো হবে। অভিজ্ঞ মুসলিম ধর্মগুরুরাও এই পদক্ষেপের অনুমোদন দিয়েছেন। সূত্রের খবর, চলতি বছরের মার্চ মাস থেকেই নয়া সিলেবাস চালু করার কথা ভাবছে ওয়াকফ বোর্ড। পুরুষোত্তম শ্রীরামের কাহিনীর সঙ্গে পরিচয় করানো হবে মাদ্রাসার ছাত্রছাত্রীদের। ঔরঙ্গজেবের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেছেন, শিশুদের এমন নবাবের কাহিনী পাঠ করিয়ে কি লাভ, যিনি নিজের পিতাকে বন্দী বানিয়েছিলেন, নিজের ভাইয়ের শিরচ্ছেদ করেছিলেন। ভারতীয় মুসলমানরা আরব বা আফগান নয় এবং তারা ভারতের সাংস্কৃতিক আইকন সম্পর্কেই শিক্ষা দেবে।
শামসের মতে ভারতীয় মুসলমান কোনো আরব, মঙ্গল বা আফগান নয় এবং রাম হলো ভারতীয় সংস্কৃতির আইকন। তাই ছাত্রছাত্রী মাদ্রাসার হোক কি অন্য যে কোনো স্কুলের নিজস্ব সংস্কৃতি সম্পর্কে জ্ঞান থাকা দরকার। এই সংস্কৃতি তাদের মধ্যে উচ্চ মূল্যবোধ তৈরি করবে। প্রসঙ্গত উল্লেখ্য যে গত 2022 সালে এক সমীক্ষার পর রাজ্যের 307টা মাদ্রাসাকে বেআইনি ঘোষণা করেছিল যোগী আদিত্যনাথের সরকার। কারণ হিসাবে বলা হয়েছিল একাধিক সরকারি বিধি লঙ্ঘন করেছিল নাকি এই মাদ্রাসাগুলো। তো আপাতত শেষ করছি। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক এবং কমেন্ট করে এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। কিছুদিন যাবৎ আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভীকের খবর তাদের কাছে ঠিক মতো পৌঁছচ্ছে না। তাদের জন্য বিনয়ের সাথে বলতে চাই যে আপনারা হয়তো নিউজ নির্ভীক নিয়মিত দেখছেন না। সাবস্ক্রাইবার বা ফলোয়ার হলেও নিউজ নির্ভীক যদি নিয়মিত না দেখেন তাহলে ফেসবুক বা ইউটিউব হয়তো তাদের কাছে নিউজ নির্ভীকের খবর রেকমেন্ড করছে না। অতএব নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন, কারণ নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান কিন্তু নিয়মিতই হচ্ছে। এরপরেও কোনো সমস্যা হলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখতে পারেন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVI কে লিখে সার্চ করে দেখতে পারেন। অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল তখন পেয়ে যাবেন। নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর। কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবর নামের ভিডিও সহ দেশের কথা, রাজ্যের কথা বিভাগে ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ সব ভিডিও। আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং, মিছিল, সভা, সমাবেশ, এমনকি মেলা, খেলা, সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্নধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচার। আপনিও আপনার যে কোনো অনুষ্ঠান, আপনার যে কোনো সংগঠন বা ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠানের অনুষ্ঠান লাইভ সম্প্রচার করার জন্য নিউজ নির্ভীককে আমন্ত্রণ জানাতে পারেন। ভিডিওর সঙ্গে নিউজ নির্ভীক ইমেইল ঠিকানা দেয়া থাকছে, সেই ইমেইলে আমন্ত্রণ করতে পারেন। তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন, নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।